নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। গোটা দেশ জুড়ে এখন রীতিমতো একটা সরগরম পরিস্থিতি হয়েছে। একদিকে মানুষ, অনেকদিকে চুপচাপ, কি হয় এটা দেখার জন্যে বিরক্ত কিছু কিছু ক্ষেত্রে, এবং গোটা দেশ যেভাবে চলছে, করোনা উত্তর এই প্রথমবার নির্বাচনের মুখোমুখি দাঁড়ালো ভারতবর্ষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন শতাংশ হারে ভোট হয়েছে, তারপরে সে ভোটের সংখ্যা বাড়ছে। এই নিয়ে নির্বাচন কমিশনকে অনেকেই প্রশ্ন করছেন। নির্বাচন কমিশন আরও পরিস্ফুট হয়ে সংবাদ মাধ্যম এবং সবার সামনে আসবে, এটা অনেকেই আশা করছেন। এবং এই নির্বাচনে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী, যিনি বিজেপিকেও ছাপিয়ে নরেন্দ্র মোদী এই যে ইমেজটা সম্পর্কে প্রায় বছর দেড়েক আগেই পাঞ্চজন্যতে একটা এডিটোরিয়াল ছাপা হয়েছিল, ইংরেজিতে যে অর্গানের নাম অর্গানাইজার, সেখানে বলা হয়েছিল শুধুমাত্র নরেন্দ্র মোদী এই নির্ভরতার উপর ভরসা করলে ভারতীয় জনতা পার্টির খুব যে সুবিধা হবে তা নয়। সেটা তাদের মুখপত্রে বলা হচ্ছে, আরএসএসের বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, এবং বক্তব্যগুলো বিভিন্ন লিঙ্ক করে পাঠাচ্ছেন আরএসএসের সাথে বিজেপির সম্পর্কের রসায়ন। এগুলো অনেকগুলো ঘটনা রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স নির্বাচনের শুরুর 15 দিন আগে পর্যন্ত দর্তব্যের মধ্যেই ছিল না যে কে প্রধানমন্ত্রীর ফেস, আদৌ দলগুলো এক জায়গায় থাকবে কি না। প্রথম এবং দ্বিতীয় দফার পর থেকেই খেলাটা কি ঘুরতে শুরু করে দিল, এবং বড় রকমের। এখন যে লেটেস্ট অবস্থা, বিভিন্ন সাট্টা বাজারগুলোতে পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্সকে নিয়ে বাজি লাগানো চলছে। এরকম পরিস্থিতি, এই পরিস্থিতির পরিবর্তনটা কিভাবে হলো? ক্রমাগত ন্যারেটিভের চেঞ্জ। প্রথমে বিজেপি শুরু করলো আপকি বার 400 পার, তারপর হঠাৎ এটা মাঝপথে বন্ধ। তখন চলে এলো হচ্ছে মঙ্গলসূত্র এবং হচ্ছে সংরক্ষণের সুবিধা মুসলমানদের হাতে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই মঙ্গলসূত্র থেকে শুরু করে যে বিষয়গুলো এলো, কোথাও একটা জায়গায় প্রমাদ গুনতে শুরু করেছিল। এমনটাই অভিমত অনেকের যে ভারতবর্ষের যারা পিছড়ে, অতি পিছড়ে যাদেরকে সোজা বাংলায় দলিত বর্গ বলা হয়, তারা দেখতে শুরু করলো যে যাও বা একটু সংবিধানে বাবা সাহেব আম্বেদকরের একটু যা রয়েছে, এমনিতেও চাকরি বাকরি বন্ধ, সংরক্ষণের ভয় নাকি চাকরি হচ্ছে না, এরকম একটা কিন্তু ন্যারেটিভ বা বক্তব্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। চাকরি কেন হচ্ছে না সরকারি, না সংরক্ষণ দিতে হবে, তার থেকে ভালো এজেন্সির হাতে দিয়ে দাও, সংরক্ষণের কোনো ইয়ে নেই, আর কোনো দায়িত্বও নেই। কিন্তু এটা কি বাজারের উপর এফেক্ট পড়েনি? অর্থাৎ ক্রয় ক্ষমতা, তারপর হচ্ছে কর্মসংস্থান, এগুলো দেশের একটা অর্থনীতির বড় ফ্যাক্টর। কিন্তু এই নির্বাচনে কি এগুলো ইস্যু হলো? ইস্যু তো এসে গিয়ে দাঁড়ালো যে বিষয়গুলো, সেগুলো নিয়ে চর্চা চলছে প্রতি মুহূর্তে। আমরা জনমতে এই বিষয়গুলো আপনাদের থেকেই শুনছি। আপনারা ফোন করে অনেক বিষয় বলছেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন আপনাদের কাছে রাখছি, আপনারা অবশ্যই ফোনে আপনাদের মতামত জানাবেন। এই প্রশ্নকে আবর্তন করেই বিতর্ক চলবে। সাধু সন্তদের অপমান করছে তৃণমূল, আজও বলেছেন নরেন্দ্র মোদী। কার্তিক মহারাজকে দিয়ে শুরু হয়েছে এবং সেটা চলছে। হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তিনি বলেছেন এই কথায়, যেটা নিয়ে বেশ চর্চা চলেছে। বাম কংগ্রেসের ভোট কি বাড়তে চলেছে? বিগ কোয়েশ্চেন। বাম কংগ্রেসের ভোট বাড়লে আখেরে কার লাভ, বা কোথাও কি একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হচ্ছে? হয়তো 42টা কেন্দ্রে না হলেও অনেকগুলো কেন্দ্রে এই নিয়ে জোর জল্পনা চলছে। এই জল্পনার মাঝে আপনারা কি বলছেন অবশ্যই এটা শুনবো। আপনাদের জন্য ফোন লাইন অন করে রাখবো। এবং প্রথমে যেটা শুনবো যে বামেদের সঙ্গে সেটিংয়ের অভিযোগ দুই পক্ষে, মানে বিজেপি বলছে বামেদের সঙ্গে তৃণমূলের সেটিং আছে, অন্যদিকে বামেরা আবার বলে যে তৃণমূলের সাথে বিজেপির সেটিং আছে। এই সেটিংয়ের যুদ্ধে জড়িয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী উভয়ই। কি বলছেন শুনবো। कांग्रेस ने लूटा, फिर लेफ्ट ने लूटा, और अब टीएमसी दोनों हाथों से लूट रही है। पीएम टीएमसी
तीनों ही पश्चिम बंगाल की गुनहगार है। लोग ये भी जानते हैं कि सीपीएम को दिया हर वोट ये टीएमसी के खाते में जाएगा। ये पर्दे के पीछे टीएमसी और लेप वो एक ही सिक्के की दो बाजू है। और यहां के मुख्यमंत्री ने घोषणा भी कर दी है कि वो दिल्ली में इनका सहयोग करेगी। মমতা বন্দ্যোপাধ্যায় দমদম এবং বরানগরে যে একটা সেটিং চলছে সিপিএম এবং বিজেপির মধ্যে, সেই কথাটি বললেন। এবং 2019 সালে দমদম কেন্দ্রে এই সেটিং নিয়ে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল এবং সেখানে দুই পক্ষেরই নেতৃত্বের উপর চড়াও হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই ঘটনা রয়েছে আজও, কিন্তু তিনি এই দিকটার দিকে উল্লেখ করলেন। আমি আসবো আরও একটা বিষয়কে শোনাবো যে সাট্টা মার্কেটে এগিয়ে ইন্ডিয়া, সেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কোথাও এই মার্কেটের খবরাখবরও ইন্ডিয়ার সাপেক্ষে আর কি, যেহেতু শেষ দফার প্রচার আজকে আগামীকাল 4টের মধ্যে শেষ হবে, তাই শেষ মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সের ব্যাপারে গলা ফাটিয়ে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা। অন্যদিকে নরেন্দ্র মোদী নিশ্চিত যে বিজেপি আসছেন। জনমতে এখনও পর্যন্ত ফোন লাইন অন করেনি, কিন্তু ইতিমধ্যেই হালিশহর থেকে রঘুনাথ মল্লিক যোগদান করেছেন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে একটা প্রধানমন্ত্রী দেশে ভোটের প্রচার আসলে সে তো মানুষের ভালোর জন্য কিছু বলবে, যে দেশের কি উন্নতি করেছে, আরো কি উন্নতি করবে, এই সমস্ত কোনো কথা নেই। এই প্রধানমন্ত্রীর মুখে খালি এ চোর ও চোর, উনি সব সাধু, মানে উনি কোনো দোষ করে নাই, সব সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এই তো খালি করছে। আর এর নামে দোষ দিচ্ছে, ওর নামে দোষ দিচ্ছে, এই করেছে ওই করেছে, ওই কোনো কথা হলো? প্রধানমন্ত্রী আসুক, ভোটের প্রচার অবশ্যই আসবে। আসবে জনগণের ভালোর জন্য। কোনো কলকারখানা করেছে, কোনো মিল কারখানা করেছে, যে মানুষের কোনো চাকরি বাকরি হচ্ছে, এই সমস্ত কথা বলুক, তবে না ভালো লাগবে। এই প্রধানমন্ত্রীর ভাষণ শুনলে তো রাগ হয়ে যায়। মোদীকে গ্যারান্টি, কি গ্যারান্টি দেবে? সব চুরি করে গ্যারান্টি দিয়েছে, দেশে সব সম্পত্তি বেঁচে দিয়েছে, আবার কি গ্যারান্টি দেবে? উনি আরো বিক্রি করে দেবে সম্পত্তি, তার জন্য উনি গ্যারান্টি দিচ্ছে? কি গ্যারান্টি দিচ্ছে উনি? নাই ভালো। ঠিক আছে, ধন্যবাদ রঘুনাথ মল্লিক। আপনি সংক্ষেপে আপনার বক্তব্যকে তুলে ধরলেন। সত্যিই তো মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে, বিভিন্ন সাধারণ মানুষ বিভিন্ন রাজ্যে তারা জানতে চান যে বিকশিত ভারত, বিকশিত বাংলা, এই বিকশিত বাংলার জন্যে কী কী পদক্ষেপ আগামী সময়ে নেওয়া হবে, সেটা শুধু ইস্তেহারে না, ভাষণে এটা এলে আরও বেশি মানুষের কাছে একটা বল ভরসা তৈরি হয়। আমি জনমতের জন্য লাইন অবশ্যই ওপেন করব, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই যে সাট্টা মার্কেটে এগিয়ে আছে ইন্ডিয়া, সেটা ঠিক কীভাবে আসছে বক্তব্য একটু শুনবো। আবার দেখা হবে মোদিকে বিদায় করে, ঠিক আছে? আমরা সবাই আসুন, চেষ্টা করে দেখতে ক্ষতি কি আছে। যখন বলছে ইউপির থেকেও বাংলায় বেশি আসন পাও, আমি আশা করছি তার মানে গেছে, তার মানে অলরেডি গেছে। প্রথমেই ধসটা নেমেছিল 2-3 বার, তারপরে শেয়ারে টাকা ঢুকিয়েছিল। কালকে মুম্বাই মার্কেটের আওয়াজ ছিল ইন্ডিয়া একাই পাবে 348। আমি জানি না ফিগারটা, আমি জাস্ট মুম্বাই মার্কেটের কথা বলছি। কাজে মানুষ মনে রাখবেন, মানুষ যা ভাবে সেটা হয়। ওরা তাই আত্ম অহংকারে পূর্ণ হয়ে বলছে ইসবার হোগা 400 পার, আমি বলি পগার পার। যতক্ষণ পগার পার না করব ততক্ষণ ঘুম হবে না।
নরেন্দ্র মোদীর স্লোগান ছিল ইস বার 400 পার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ইস বার পগার পার। এই বিষয়ে আজকে আমরা বিতর্ক ঠিক ওইভাবে যাব না, বিশ্লেষণে যাব। তার কারণ শেষ দফার ভোট, সকলেই অপেক্ষা করছেন ফিগার নিয়ে। আমি জানি 42টা আসনে কে এগিয়ে পিছিয়ে এখন বলা যাবেই না। তার কারণ হচ্ছে শেষ দফার ভোট হবে 1 তারিখ 6টার সময় থেকে দেখবেন, আমরা বলবো যে কত আসন কিভাবে হচ্ছে এবং জানাবো কোন 5টা রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে ভোট সুইং করবে। কপালে দুঃখ আছে, কার আছে সেদিনকে স্পষ্টাস্পষ্টি জানাবো। তবে এখন যারা রয়েছেন, যারা আসছেন, তাদের কাছ থেকে তো প্রতি মুহূর্তে ইঙ্গিত নেই, বিশ্লেষণ নেই। ঠিক তেমনিভাবে এই মুহূর্তে বাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ভাষ্যকার, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ডক্টর প্রতীপ চট্টোপাধ্যায় রয়েছেন স্টুডিওতে। আমি প্রতীপবাবুর কাছ থেকেই এক এক করে আসছি। প্রথম হচ্ছে যে আজকে এটা তো বললেন কোথাও একটা জায়গায় হচ্ছে মেরুকরণটা দিয়েই শুরু করি। এবারের ভোটে মেরুকরণ একটা তীব্রতা নিয়েছে। সম্ভবত ভারতবর্ষের কোনো নির্বাচনে, লোকসভা নির্বাচনে মেরুকরণ এই রকম তীব্রতা আকারে আসেনি। মানে সেটা ল্যান্ড করেছে ইভেন মঙ্গলসূত্র অবধি, যে মেয়েদের কাছে মঙ্গলসূত্র অত্যন্ত হচ্ছে স্পর্শকাতর পবিত্র বিষয়, সেটাও নির্বাচনে ইস্যু হয়েছে। আজকে বেশ কয়েকটি জনসভাতেই বলছেন সাধু সন্তদের অপমান করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি। এটা মানে এই মেরুকরণের জেরেই, মানে একটা মেরুকরণের বক্তব্য বললে কাউন্টার ওইভাবেই এটা দিতে হচ্ছে। মানে এটা এক ধরনের পরিস্থিতি এটা বাধ্য করছে। সুজিত, প্রথমেই বলি যে আপনি যেভাবে শুরু করলেন যে মেরুকরণের রাজনীতি, এই রাজনীতিটা কেন এবারে বেশি করে আমাদের চোখে পড়লো নির্বাচনী প্রচারে, তার কারণ হচ্ছে এবারে যে এই সার্বিক নির্বাচনী প্রচার, সেখানে কিন্তু কোনো আভ্যন্তরীণ যে সমস্যা, দেশের সামনে যেগুলো জ্বলন্ত সমস্যা, সেই সমস্যা উঠে আসেনি। আজকে বিদেশের বিভিন্ন গবেষণায়, বিভিন্ন পত্রপত্রিকায় ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে। আজকে আমরা জানি যে বিভিন্ন গবেষণায় দেখিয়েছে যে বিশ্বে ক্ষুধা সূচক, হাঙ্গার ইন্ডেক্স, সেখানে ভারত অনেক নিচে। মানে ভারতে মানুষ না খেয়ে আছে এরকম সংখ্যা অনেক বেশি। ভারতকে দেখিয়েছে যে আনএমপ্লয়মেন্ট, কর্মসংস্থানেও ভারত পিছিয়ে। আজকে এটাও দেখিয়েছে, বলা হচ্ছে যে ভারত হচ্ছে একটা নির্বাচিত অটোক্রেসি বা স্বৈরতন্ত্র, ইলেকট্রাল অটোক্রেসি। তাহলে আমার কথা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী যখন তার ভাষণ দিচ্ছেন নির্বাচনী প্রচারে, বিদেশে ভারতকে কিভাবে কালিমালিপ্ত করা হচ্ছে এই রিপোর্টগুলোয়, এর সত্যতা কতটা, এর বিপক্ষে ভারতের নিজস্ব ডেটা কি বলছে, ভারতের প্রধানমন্ত্রী ভারতের অবস্থাকে কিভাবে সমর্থন করছেন, বা এই রিপোর্টগুলোকে কিভাবে তিনি নস্যাৎ করছেন, কোনো কথা কিন্তু এলো না বলেই আজকে কিন্তু উন্নয়ন, বিকাশ, সবকা সাথ, সবকা বিশ্বাস, এইসব যে স্লোগান 2014 বা 19-এ শুনেছিলাম, সেখান থেকে সরে এসে সম্পূর্ণ মেরুকরণের জায়গায়, যেটা কোর বিজেপির একটা এজেন্ডা, হিন্দুত্ব এজেন্ডা, সেইখানটায় চলে এসছে আজকে প্রচারের অভিমুখ। স্বভাবতই এই ধরনের প্রচার যখন বিজেপির তরফ থেকে আসছে, তাকে কাউন্টার করতে হলে বিরোধীদের বা বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, তাদেরকে সেই ভাষাতেই কথা বলতে হবে। এবং সেই ভাষাতে কথা বলতে গেলে আমরা কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে যেটা দেখি, প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগেই 2003-এ যে গোধরার যে ইনসিডেন্ট, সেটার সঙ্গে তার কিন্তু একটা গভীর সংযোগ মানুষের মনে এখনও রয়েছে। তো ফলে এই যে দাঙ্গা, এই দাঙ্গার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক প্রধানমন্ত্রী হিসাবে খুব এটা এস্টাবলিশড, প্রধানমন্ত্রী হওয়ার আগেই এস্টাবলিশ। ফলে আজকে তৃণমূল কংগ্রেসের তরফে কাউন্টার করতে গিয়ে যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু কোনো বেসলেস আর্গুমেন্ট নয়, এটা রয়েছে। এবং মঙ্গলসূত্রের যে কথাটা, এটা কখন বলতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী? যখন কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করলো। কংগ্রেসের ইস্তেহার প্রকাশের মধ্যে দিয়ে ভারতের জাতীয় কংগ্রেস আজকে দেখালো যে অন্যান্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হতে পারে মেরুকরণ বা সংরক্ষণ ছাড়া। এবং সেই জায়গা থেকে কিন্তু নরেন্দ্র মোদী তার পুরো অ্যাটেনশনটা ঘুরিয়ে দিলেন কিভাবে মুসলিমদের তোষণ করছে বিশেষ কিছু রাজনৈতিক দল। এটা কিন্তু তোষণবাদীর কথা কিন্তু কংগ্রেসের ম্যানিফেস্টো যদি পড়া হয়, কোথাও সেভাবে লেখা নেই। ফলে আজকে এই জন্যই আজকে আমাদের একটা রাজনীতির দৈন্য দশা তৈরি হয়েছে, যেখানে প্রাথমিক যিনি আমাদের
কলার ছিলেন, তিনি বললেন ফোনে যে সত্যিই তো প্রধানমন্ত্রী দিশা দেখাবেন, দিশা না দেখিয়ে তিনি একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছেন বলে মনে হচ্ছে। এই দিশার প্রশ্নটা, গোটা দেশের একটা মানুষ দিশা চান, নেতার কাছ থেকে তারা দিশা চান। একটা শক্তিশালী রাষ্ট্র এবং তার সাথে হচ্ছে যেখানে একটা সুষম বন্টন প্রক্রিয়া থাকবে, মানুষের হাতে যাতে প্রভূত অর্থ থাকে এবং তার সাথে হচ্ছে দারিদ্রতার বিপক্ষে একটা সরকারের কি জোরালো পদক্ষেপ, আধুনিক ভারত হয়তো এটাই দেখতে চাইছে। জনমতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চঞ্চল দেবনাথ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার জন্য ফোন অন করলাম, মহিষাদল থেকে ফোন করছেন চঞ্চল দেবনাথ, বলুন। স্যার নমস্কার। হ্যাঁ, আমি সমস্ত দর্শককে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। বর্তমান সময়ে যে প্রধানমন্ত্রী আছেন, যার কাছ থেকে আমরা অনেক আশা করেছিলাম যে আজকে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গেরও কিছু পরিবর্তন হবে, কিন্তু 5 বছর চলে গেল, তার কোনো পরিবর্তনের দিশা নেই। বরং উল্টে তিনি যে কাজগুলো করেছেন সেখানে কিন্তু পুরো দিশাহীন হয়ে গেছে মানুষ। আজকে সাধু সন্তদের তিনি লাগিয়ে দিয়েছেন একটা রাজনৈতিক এতে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। মুসলমানের সঙ্গে হিন্দুর একটা দূরত্ব সৃষ্টি তৈরি করতে তিনি শুরু করছেন। একটা ভোট তো একটা প্রধানমন্ত্রী তার কর্মের গুণে তিনি আবার বলার কি হবে। আজকে সমস্ত কার্যক্রম যেখানে শিল্প নেই হাহাকার করে গেছে, এটা না করে তিনি শিল্প না করে তিনি কর্মসূচি না করে আজকে শুধু তিনি এই মানে গতিকে আটকানোর জন্য বিভিন্ন ভাবে তিনি প্রবণ তৈরি করেছেন। মানুষ কি চায় এটা? আজকে তিনি সন্দেশখালী যে ঘটনা ঘটিয়েছেন, আজকে নন্দীগ্রামের যে ঘটনাটা ঘটিয়েছেন, মিথ্যাচারণ করে মিথ্যা ভাবে তিনি যে এইভাবে তিনি যে আসতে চাইছেন, এটা মানুষের কাছে কাম্য নয়। আমি করি যে নরেন্দ্র মোদী যখন আজকে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন যে এই গলধরা বলুন এই সমস্ত জিনিস যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছিল, সেই একটা সাম্প্রদায়িক ঘটনা আজকে যে তিনি সারা ভারতবর্ষের মধ্যে প্রধানমন্ত্রী তিনি ভালো কিছু করেননি, একটা শিল্প তিনি আনতে পারেননি। বেশ, ধন্যবাদ চঞ্চল দেবনাথ। একটা আপনার স্পষ্টত যে ক্ষোভ আপনি উগড়ে দিলেন, এটা সত্যিই বিভিন্ন সময় আমরা আপনার জনমত এইভাবে আমরা সংগ্রহ করছি, একদম লাইভ টেলিকাস্ট চলছে এবং তার সাথে ফেসবুক স্ট্রিমিং চলছে, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতেই পারেন। আমি প্রদীপবাবুর কাছে আবারও আসবো, কিন্তু তার আগে একটি প্রতিবেদনকে নেব। সুন্দরবন বসিরহাটে সেখানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তার কারণ হচ্ছে বসিরহাট কেন্দ্রকে নিয়ে একটা, কিন্তু গতকালই আপনাদের আমি প্রতিবেদন দেখিয়েছিলাম যে বসিরহাট কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ। একসময় সিপিআইয়ের শক্ত ভিত ছিল, 2009 সালে সেই ভিতে যাকে দিয়ে তৃণমূল কংগ্রেস আঘাত আনে, যে হাজি নুরুল ইসলাম, তাকে এবারও প্রার্থী করেছে। কিন্তু প্রার্থী হওয়ার প্রাককালে শেখ শাহজাহান এবং হচ্ছে তার সাকরেতদের নিয়ে যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতির জেরে গোটা ভারতবর্ষ জুড়ে একটা কিন্তু লহর তৈরি হয়ে গেছিল এবং হ্যাশট্যাগ সন্দেশখালী নিয়ে যে প্রচার চলছিল, সেই প্রচারের তীব্রতার মাঝে স্টিং অপারেশন, বিভিন্ন রকম বয়ান এবং সমস্ত কিছু নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে, এখন তার নিষ্পত্তি হবে 1 তারিখ ভোটদানের মাধ্যমে এবং 4 তারিখ ফলাফলের মাধ্যমে আমরা অবশ্যই জানতে পারবো কি হয়েছে। আজকে সারাদিনের ঘটনা প্রবাহ আপনাদের কাছে তুলে ধরব প্রতিবেদনের আকারে। साइक्लोन पर लगातार भारत सरकार की नजर थी। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কে বেশি চিন্তিত ছিলেন? সাধারণ মানুষের চিন্তায় রাজ্যের না কেন্দ্রের দলের রাতের ঘুম উড়েছিল? লোকসভার ভোটের মাঝে নিজেদের জনদরদি মনোভাব তুলে ধরতে চেষ্টার ত্রুটি নেই 2 ফুলের 2 হেভিওয়েটের। মঙ্গলবার অশোকনগরের সভা থেকে সাইক্লোন নিয়ে গলা হাঁকিয়েছিলেন প্রধানমন্ত্রী। यहाँ बहुत बारिश हुई, मंडप बनाना भी मुश्किल था, कोई जगह भी तय होना मुश्किल था कि कहां पर कार्यक्रम करेंगे। आखिर में कुछ ही घंटों में
आप लोगों ने खुले में कार्यक्रम करने के लिए हिम्मत दिखाई। साथियों, साइक्लोन पर लगातार भारत सरकार की नजर थी। বারুইপুরের সভা থেকে মোদীকে ভাউতাবাজ বলে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর। কাশ্মীরের মানুষের লোক এবং সুন্দরবন অঞ্চলের মানুষ, আমি আপনাদের জানানোর জন্য বলছি, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু একজনকে বাজে কথা বলাটা আমার খারাপ হবে, তাই বলতে পারছি না মনে রাখতে গেলেও এত বড় ভাউতাবাজ, এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি, আমি কোথাও দেখিনি, আমি কোথাও দেখিনি। কাকদ্বীপ থেকে মিটিং করে বলেছেন বাঁধের টাকা দিয়েছেন, তৃণমূল নাকি টাকা খেয়েছে। আমি বলছি একটা টাকাও দেননি। বাঁধ মেরামতি নিয়ে তরজার মাঝে এখনো আতঙ্কে রাত কাটাচ্ছেন সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের মাধবকাটি গ্রামের বাসিন্দারা। রায়মঙ্গল নদীর মাঝে প্রায় 1 কিলোমিটারের মতো জায়গায় ফাটল, আতঙ্কে স্থানীয়রা। বান আসে, কাঠভরা মাথাকাঠি এলাকায় আমরা আমাদের রাত্রি ঘুম আসে, পরিস্থিতি বিশাল খারাপ। বহুত চিন্তায় ছিলাম, এখন একটু রোদ্দুর হয়েছে, আমরা আনন্দ হচ্ছি। আমাদের কাজ এক্ষুনি শুরু হবে, কাজ করব নদী বাঁধের। আমাদের ইরিগেশন দপ্তরের লোক এসছে, বস্তা আনবে, আনি আমরা এক্ষুনি কাজ শুরু করব। ওয়েদারটা ভালো বলে আমাদের মনটা ভালো লাগছে। বুধবার বাঁধ পরিদর্শনে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কথা বলেন স্থানীয়দের সঙ্গে, ঘুরে দেখেন গোটা এলাকা। এতদিন যখন ওখানে নদীর বাঁধগুলো ভেঙে যাচ্ছিল, তখন নদীর বাঁধটা ঠিক হয়নি কেন? কোথায় গেছে নদীর বাঁধের জন্য তো স্যাংশন করে টাকাগুলো তোলা হয়েছে, কোথায় গেছে? অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হিঙ্গলগঞ্জের নদী বাঁধ পরিদর্শনে যান সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে নিয়ে বিদ্যাধরী, রায়মঙ্গল, ইছামতি, কালিন্দী, ছোট কলিগাছি, গৌরেশ্বর, ডাসা নদী সহ একাধিক বাঁধ পরিদর্শন করেন তিনি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। বাঁধ মেরামতি বিষয় থেকে শুরু করে ভাগীরথী ভাঙন বা মালদায় গঙ্গা ভাঙন, এই রাজ্যে এটা তো একটা বড় সমস্যা। গাঙ্গেয় উপকূলবর্তী এই রাজ্যটিকে তো স্পেশাল মর্যাদা দাবি করে। এটা একটা কেন্দ্র রাজ্যের চূড়ান্ত একটা সংঘর্ষের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং সেখানে হচ্ছে বিজেপি বলছে টাকা দিচ্ছে আর তৃণমূল কংগ্রেস চুরি করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী সরাসরি বললেন যে 1 পয়সাও দেয়নি, প্রধানমন্ত্রীকে ভাউতাবাজ বললেন। আমি আসবো ফোনে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ফোনে রয়েছেন জনমতে। হ্যাঁ, কি বলবেন বলুন। শুভ সন্ধ্যা সুজিতদা। হ্যাঁ বলুন। দেখুন, বাংলার চলচ্চিত্র জগতের বিস্ফোরক প্রতিভা ঋত্বিক ঘটক কলকাতার শেষ দাঙ্গার ব্যাপারে যখন 65 সালে শেষ দাঙ্গা হয়েছিল সম্ভবত, সেই সময় তাকে পরিচয় পত্রিকায় লিখতে বলায় তিনি কিন্তু লিখতে অস্বীকার করেন। তিনি বলেছিলেন যে নিজের দেশকে ইতর বলে তুলে ধরা বিশ্বের কাছে একটা অধর্মিক, যেটা একজন সৎশিল্পীর পক্ষে সম্ভব নয়। কিন্তু সত্যি দেশটা ইতর দেশ হয়ে যাচ্ছে। আজকে যেভাবে আমাদের রাজ্যের নেতা নেত্রীরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতি, ধর্মের প্রতি যে আঘাত আনছেন, সত্যি কি সেই সদ্য ঋত্বিক ঘটকের যে কথাটা, সেই ট্র্যাডিশন কি সমানে চলছে? এটা কি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে আবার একটি দাঙ্গা লাগানোর কি প্রবণতা ক্রমশ উজ্জ্বল হচ্ছে নয় কি? ধন্যবাদ মানবেন্দ্র মুখোপাধ্যায়, একজন বিশ্বমানের চলচ্চিত্রকার এবং চলচ্চিত্র দার্শনিক ঋত্বিক ঘটকের একটা অমোঘ উক্তি, দেশটা ক্রমশ ইতরের দেশ হয়ে যাচ্ছে। তার এই উক্তিটা গোটা সমাজকে শুধু তৎকালীন সময় নয়, এটা একটা চিরন্তন হয়ে রয়েছে। যা যা হচ্ছে, যে ভাষা বা বিভিন্ন রকম পরিস্থিতি বা দাঙ্গা পরিস্থিতি, বিশেষ করে বাংলার মানুষ, একটা দেশ ভাগ হচ্ছে বাংলা এবং পাঞ্জাব, সেখানে দাঙ্গা মন্বন্তর,
এক ক্ষুধা নিয়ে জন্ম হচ্ছে, এক বিচিত্র পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে যা ভূভারতের কেউ অত কল্পনাও করতে পারবেন না। তো সেখানে এই প্রসেস হলে বহু মানুষ সিঁদুরে মেঘ দেখবেন, এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই, বরং ওটাই একটা চরম স্বাভাবিক হিসাবে ধরে নিতে হবে। ফেসবুকে একজন কমেন্ট করেছেন সুকান্ত ঘোষ যে কমেন্ট করেছেন সে কমেন্টটাও সেরকমই একটা দিককে ইঙ্গিত করছে। 70 বছরে কোনো প্রধানমন্ত্রী এত নিম্ন স্তরের ভাষা প্রয়োগ করেননি। ভাষা প্রয়োগ নিয়ে যেমন প্রধানমন্ত্রীকে সুকান্তভাবে অভিযুক্ত করছেন, এরকম অনেক ফোনও এসছে যেখানে পক্ষান্তরে অনেকেরই ভাষা নিয়ে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা নিয়েও অনেকে বলেছেন। তবে প্রধানমন্ত্রীর স্পেসিফিক করে বলেছেন 70 বছরে সত্যিই কোনো প্রধানমন্ত্রীর এরকম ভাষা শোনা গেছে কিনা। একটু আমি বিরতিতে যাব, তার আগে একটু প্রদীপবাবু, এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে যে ভাষাগুলো এসছে, মুজরা শেষ শব্দ, বিরোধীরা মুজরা নাচবে, আমরা জানি এইসব শব্দ টেলিভিশনেও হয় না, কিন্তু প্রধানমন্ত্রী যদি বলেন প্রকাশ্য জনসভায়, মানে বৃহৎ সঞ্চালক থেকে ক্ষুদ্র সঞ্চালক প্রত্যেককেই সেই শব্দটাকে আনা ছাড়া উপায় কী? কিন্তু এইসব শব্দ আমি তো মনে পড়ছে না। মানে ধরুন আমার জ্ঞান বয়স থেকে যে প্রধানমন্ত্রী দেখেছি, ইন্দিরা গান্ধীকে ফ্যাসিস্ট বলা হতো এটা শুনেছি, পিভি নরসিংহ রাও পণ্ডিত মানুষ ছিলেন, তার নাকি একটু অন্য দক্ষিণ পন্থার দিকে ছিল। কিন্তু ভাষা নিয়ে আমি চন্দ্রশেখর প্রধানমন্ত্রী, তরুণ তুর্কি ছিলেন কিছুদিনের জন্য, আইকে গুজরাল, তারপর ডক্টর মনমোহন সিংয়ের তো মানে নয়, বা অটল বিহারী বাজপেয়ী, কি অসামান্য কবি একজন। আজকে দাঁড়িয়ে যদি এরকম ফেসবুকে কমেন্ট আসে, আপনি বলুন, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান পড়ান, কোনো ভারতের কোনো প্রধানমন্ত্রীর কি ভাষা এরকম দৈন্যতা দেখা গেছিল বলে মনে করেন? আমি আগেই বললাম যে সাধারণভাবে রাজনীতি দৈন্যদশা শুরু হয়ে গেছে। আগেকার আপনি যদি সংসদটা মনে রাখেন, তাহলে সংসদে কারা ভাষণ দিতেন, তাদের ভাষার বক্তব্য কী ছিল, দিক নির্দেশ কী ছিল, বিতর্ক কী ছিল। আর বর্তমানে তো সংসদে কোনো আলোচনাই হয় না, শুধু মুলতুবি আর হই হট্টগোল। ফলে আজকে সার্বিকভাবে রাজনীতির দৈন্যদশা এসছে। এবং প্রধানমন্ত্রী অবশ্যই, এখন প্রধানমন্ত্রী তো শুধু নয়, প্রধানমন্ত্রীর যারা সহকারী বিভিন্ন জায়গায় ভাষা প্রয়োগ করছেন, কখনো গুলির কথা আসছে, কখনো অন্য ধরনের কথা আসছে। কেন আমি এটা বলে দিচ্ছি, শুধু তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী একদিকে যখন তার কর্মকাণ্ডের কথা বলছেন যে উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি, আবার অন্যদিকে কিন্তু তিনি দেখা যাচ্ছে যে কৃষকদের দ্বারাই তিনি চাপে ফার্ম ল, কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। তিনি দেখা যাচ্ছেন যে বিজেপির এমপি যিনি ধর্ষণে অভিযুক্ত, কুস্তিগিররা সব পদক ফেলে দিচ্ছে, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। মণিপুরে তিনি কিছু বললেন না মণিপুরের অস্থিরতা নিয়ে। আসলে দেশের যে সংকটের পরিস্থিতি, দেশের যে অসুবিধা, তার দলের বিরুদ্ধে যে অভিযোগ, সেই ব্যাপারে যদি সদর্থক মন্তব্য না থাকে, তাহলেই একজনের কাছ থেকে, একজন রাজনীতিবিদ সেগুলো ঢাকতে গিয়ে অন্যকে উপহাস, তিরস্কার করার জন্য এই ধরনের ভাষা ব্যবহার করতে হয়। আসলে সদর্থক প্রকল্প যেগুলো উনি বলেছেন, তার বাইরে ওনার দলের এবং ওনার যে সহকারী তারা বা ওনার যে বিভিন্ন পদক্ষেপ, তা সেইগুলো তিনি কিন্তু মানে প্রতিশব্দ এলে মানে ধরা যাক একটা ন্যারেটিভের লড়াই চলছে। দেখুন, ন্যারেটিভের লড়াই, প্রধানমন্ত্রী তো এমনিতে কোনো রাজনৈতিক কোনো সংকট নেই, তার সংখ্যা আছে, জনপ্রিয়তা আছে, তথাপি বিরোধী শক্তিকে হঠাৎ আক্রমণ করতে গিয়ে এই ভাষাস্খলন কি কোথাও একটা মানসিক চাপের দিকে ইঙ্গিত করছে? না, এটা হচ্ছে মানসিকতাটা, এটা হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা, আরও ক্ষমতা। এই যে বল, এক দেশ এক ভোট এক দল, এই ধরনের যে একটা নিরঙ্কুশ আধিপত্যের মানসিকতা, সেই থেকে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এবং এই ভাষা এটারই নিদর্শন দিচ্ছে। কিন্তু একটা বিরতিতে যাব, আগেই বলেছিলাম বিরতিতে পর ফিরে এসে জনমতে আরও অনেকে অংশগ্রহণ করতে চাইছেন, তাদের অবশ্যই ফোন আমরা অ্যাটেন্ড করব এবং বক্তব্য শুনব, মতামত শুনব। তার কারণ একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, শেষ পর্যায়ের ভোটে আগামীকাল বিকেল 4টে পর্যন্তই হচ্ছে প্রচার চলবে। তারপর শেষ দফার ভোটের পরেই শুরু হয়ে যাবে চুলচেরা বিশ্লেষণগুলো শুরু হয়ে যাবে। কে আসতে চলেছে 2024-এর লোকসভা নির্বাচনে দিল্লির ক্ষমতায়, কার গলায় ঝুলবে জয়মাল্য, ইন্ডিয়া অ্যালায়েন্স না এনডিএ জোট? এই প্রশ্ন নিয়ে গোটা দেশ এখন তার উত্তর খুঁজে পেতে চাইছে। সেই উত্তরের প্রতীক্ষায় আমরাও রয়েছি, সঙ্গে থাকুন।